জাতীয় সঙ্গীত নিয়ে ভারতেরও একই অবস্থা আমাদের মতোই। ভারত তো তাদের জাতীয় সঙ্গীত নিয়ে বিপদে পড়ছে, আমরা যেটা পড়ছি। জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা, মানে তুমি ভারতের ভাগ্য বিধাতা, তোমার জয় হোক। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে। এটা পঞ্চম জর্জকে বন্দনা করে, তাকে স্তুতি করে, প্রশংসা করে, তাকে বরণ করে নেওয়ার গান। সেটা নেহেরু সাহেবের একটা দুর্বলতা ছিল রবীন্দ্রনাথের প্রতি, বা আরো অনেকেরই হয়তো ছিল, তারা বানাচ্ছে। কিন্তু বিজেপি এই গানের বিরুদ্ধে এখন কথা বলে। বিজেপির সবকিছুই খারাপ তা না, কিন্তু গানটার বিরুদ্ধে যে তারা কথা বলে, তাদের যুক্তিটা কি? তাদের যুক্তিটা হলো যে এই গানটা আমাদের ঔপনিবেশিক শাসনের, সেই দুঃশাসনের প্রতীক। ব্রিটিশ রাজার বরণ করার অনুষ্ঠানে গাও, সেটা কি করে একটা স্বাধীন দেশে জাতীয় সঙ্গীত হয়? কিন্তু সেটাকে ভারত জাতীয় সঙ্গীত বানাইতে চায় না। কেন? ওইটা একটা মুসলমানের লেখা, এটা টেকনিক্যাল প্রবলেম। লোকটার নাম হলো ইকবাল, তিনি পাকিস্তানের জাতীয় কবি। হিন্দুস্তান হামারা সারে, এ ভারতের জাতীয় সঙ্গীত বানাইতে রাজি না। এটা রাজীব গান্ধী বহুবার চেষ্টা করছে। যাক, এটা ভারতের ব্যাপার। আওয়ামী ফ্যাসিবাদী এই রেজিমের, মানে সংবিধান, রবীন্দ্রনাথ, তারপরে জাতীয় সঙ্গীত, তারপরে শেখ মুজিবুর রহমান, এই বিষয়ের উপর ন্যারেটিভ সৃষ্টি করেছে একরকম। এই ন্যারেটিভের উপরে দাঁড়িয়ে তারা ফ্যাসিবাদ কায়েম করে ফ্যাসিবাদটাকে দীর্ঘায়িত করেছে। এই যে জাতীয় সঙ্গীত বিতর্ক, এই যে সংবিধান বিতর্ক, এখন জাতীয় সঙ্গীত পরিবর্তনেরও একটা বিষয় বিতর্ক হয়েছে। তো এখন আবার এই জাতীয় সঙ্গীত নিয়ে 1905 সালে যেহেতু এটা রচিত হয়েছে, বঙ্গভঙ্গ বিরোধী গান হিসেবে রচিত হয়েছে, যেটা আবার বাংলাদেশের স্বাধীনতার চেতনার পরিপন্থী। এখন এই ব্যাপারগুলো আবার এক শ্রেণী উদীচী বা তারা আবার এই জাতীয় সঙ্গীতের ইস্যুতে তারা রাজপথে দাঁড়িয়ে গেছে। তাহলে যেই গানটা আমাদের বঙ্গভঙ্গের চেতনা বিরোধী, অর্থাৎ স্বাধীনতার চেতনা বিরোধী, সেই জাতীয় সঙ্গীত আমাদের নিয়ে কেন এত তর্ক হচ্ছে, বা যেটাকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে মেনেও নিয়েছি? আপনার মতামত? প্রথম কথা হলো, এই গানটা যতক্ষণ আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে আছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে শতভাগ সম্মান করব। যতক্ষণ পর্যন্ত এটা আইন সিদ্ধ পদ্ধতিটা আছে, ততক্ষণ আমি একজন সিটিজেন হিসেবে আমি এর বিরোধিতা করব না। কিন্তু তর্কর কথা বললেন আপনি, যে তর্কটা চাপিয়ে দিয়েছে কারা? প্রফেসর আফতাব আহমেদ নামে আমাদের খুব একজন বড় বুদ্ধিজীবী ছিলেন। তিনি বলতেন যে ভারতীয় যাদেরকে আমরা দেখো চারিদিকে, এইসব এরা হলো নিয়োগী, মানে তাদেরকে নিয়োগ করা হয়েছে। নিয়োগী কিন্তু হিন্দুদের একটা পদবী, মানে যাদেরকে নিয়োগ দেওয়া হয় তাদেরকে বলা হয় নিয়োগী। তো এই নিয়োগীগুলো কারা? আনিসুজ্জামান নিয়োগী, শাহরিয়ার কবির নিয়োগী, মুনতাসির মামুন নিয়োগী, রামেন্দ্র মজুমদার নিয়োগী, তারপরে আমার এই যে ওই দামরাটা ছিল, যে কি নাম, আরাফাত নিয়োগী, এবং এখন অনেকে নতুন নতুন নিয়োগী দেখতে পাচ্ছেন না, ছিল আরো অনেক নিয়োগী। মানে রবীন্দ্রনাথকে এরা একটা কাল্ট, একটা প্রফেট বানিয়ে ফেলেছিল, দানব। আমি এই কথাগুলো নিয়ে আগেও তর্ক করেছি, কথা বলেছি। প্রথম কথা হচ্ছে, আমাদের দুটো ফ্যাসিবাদের মোকাবেলা করতে হচ্ছে, এবং দুটোই ইন্ডিয়ার দ্বারা চাপাই দেওয়া। পলিটিক্যাল ফ্যাসিবাদ, কালচারাল ফ্যাসিবাদ। পলিটিক্যাল ফ্যাসিবাদের প্রতীক হলেন শেখ মুজিব, আর কালচারাল ফ্যাসিবাদের প্রতীক হয়েছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ব্যক্তি জীবনে ভালো না সৎ ছিলেন সেইটা আমার বিচার্য বিষয় নয়। রবীন্দ্রনাথকে আপনি কেন এটা মনে করবেন যে রবীন্দ্রনাথের বিরোধিতা করার অর্থ হলো আমার স্বাধীনতার বিরোধিতা করা? ঠিক ফালতু কথা না? আরে আমি একজন লেখক, আমি একজন কবি, আমি একজন মানুষ। আমি রবীন্দ্রনাথের বলতে পারি রবীন্দ্রনাথের এই নৌকাডুবি উপন্যাসটা ভালো উপন্যাস না, রবীন্দ্রনাথের এই গান আমার পছন্দ না। তারটা সেটা বললে কি আমার কল্লা ফালাই দিবেন? কল্লা ফালাই দিবেন যখন, তখনই তো সন্দেহ করবো যে আপনি তো ফ্যাসিবাদ, মানে রবীন্দ্রনাথের বিরুদ্ধে কথা বলতে দিবেন না কেন? পাকিস্তান আমলে রবীন্দ্রসঙ্গীত নিয়ে বিতর্ক হয়েছিল। এই বিতর্কে এক শ্রেণীর লোক রবীন্দ্রনাথের পক্ষে অবস্থান নিয়েছিল, আরেকজন বিপক্ষে অবস্থান নিয়েছিল। আমি দুই শ্রেণীকেই সম্মান করি, কারণ মতের স্বাধীনতা, কথা প্রকাশের, বক্তব্যের স্বাধীনতা দিতে হবে তো আপনাকে। কিন্তু পরবর্তীকালে এই 53 বছর ধরে এই ভারতীয় নিয়োগীরা যারা রবীন্দ্রনাথের বিবৃতি, তাদেরকে আলবদর আল সামস রাজাকার বানাই ফেলেছে। এটা কোনো কাণ্ডজ্ঞানের কথা হলো? তাহলে মত না, আমি কথাটা বলছি বলে তুমি আমাকে মেরে ফেলবা? তাহলে কেন? ওইখান থেকে শুরু হয়েছে রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথ ধীরে ধীরে একটা কাল্ট, রবীন্দ্রনাথ একটা ধর্ম, রবীন্দ্রনাথ একটা পার্সন, ব্যক্তি রবীন্দ্রনাথ, রাজা রবীন্দ্রনাথ, লেখক রবীন্দ্রনাথ, সঙ্গীত রবীন্দ্রনাথ,
এগুলো নিয়ে নানান তর্ক বিতর্ক আছে। আমি তর্ক বিতর্কে যাব না। আমি বলবো যে রবীন্দ্রনাথ মানুষ ছিলেন, তিনি কোনো দেবতা ছিলেন না। তার ভালো মন্দ নিয়ে কথা বলার অধিকার প্রত্যেকেরই আছে। তারপরে জাতীয় সঙ্গীত নিয়ে বলেছেন, জাতীয় সঙ্গীত নিয়ে ভারতেরও একই অবস্থা আমাদের মতোই। ভারতও তাদের জাতীয় সঙ্গীত নিয়ে বিপদে পড়ছে, আমরা যেটা পড়ছি। ভারতের জাতীয় সঙ্গীত রচিত হয়েছিল সম্রাট পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠানে দিল্লিতে। এই জাতীয় সঙ্গীত তাকে বন্দনা করে গাওয়া হয়েছিল, জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা, মানে তুমি ভারতের ভাগ্য বিধাতা, তোমার জয় হোক। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে। এটা পঞ্চম জর্জকে বন্দনা করে, তাকে স্তুতি করে, প্রশংসা করে, তাকে বরণ করে নেওয়ার গান। সেটা নেহেরু সাহেবের একটা দুর্বলতা ছিল রবীন্দ্রনাথের প্রতি, বা আরো অনেকেরই হয়তো ছিল, তারা বানাচ্ছে। এটা ভারত কারে কি জাতীয় সঙ্গীত করবে, কি করবে, এটা আমাদের মাথা ব্যথা না। কিন্তু বিজেপি এই গানের বিরুদ্ধে এখন কথা বলে। বিজেপির সবকিছুই খারাপ তা না, কিন্তু গানটার বিরুদ্ধে যে তারা কথা বলে, তাদের যুক্তিটা কি? তাদের যুক্তিটা হলো যে এই গানটা আমাদের উপনিবেশিক শাসনের, সেই দুঃশাসনের প্রতীক। ব্রিটিশ রাজার বরণ করার অনুষ্ঠানে গাও, সেটা কি করে একটা স্বাধীন দেশে জাতীয় সঙ্গীত হয়? কিন্তু সেটাকে ভারত জাতীয় সঙ্গীত বানাইতে চায় না। কেন? ওইটা একটা মুসলমানের লেখা, এটা টেকনিক্যাল প্রবলেম। লোকটার নাম হলো ইকবাল, তিনি পাকিস্তানের জাতীয় কবি। হিন্দুস্তান আমার সারে এ ভারতের জাতীয় সঙ্গীত বানাইতে রাজি না। এটা রাজীব গান্ধী বহুবার চেষ্টা করছে। যাই হোক, এটা ভারতের ব্যাপার। আমাদের এখানে ওই সমস্যাটা আছে। কি সমস্যা? যে এইটার প্রেক্ষাপটটা কি? একটা বলছেন প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটটা হলো যেটা বঙ্গভঙ্গের সময় বঙ্গভঙ্গ বিরোধী আছে পূর্ব বাংলার জনগণের আশা আকাঙ্ক্ষার বাইরে যে এই গানটা রচিত হয়েছে, বা তার বিরুদ্ধে। এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট। তিনি বঙ্গভঙ্গ না করে দুই বাংলাকে একসাথে রাখতে বলছেন, এই তো কথাটা। আর দুই নম্বর হলো যে এইটার মধ্যে বাংলাদেশের যে সংগ্রামী স্পিরিট, বাংলাদেশের যে তিতুমিরের রক্ত, আমাদের অভ্যুত্থানের রক্ত, আমার মুক্তিযুদ্ধের ব্লাড, এই যে তেজোত্তপ্ত বাংলাদেশ, তার কোনো ছাপ নাই। এটা একটা মরমী পৃথিবী, ভাবের পৃথিবী। এখানে আমার যেমন জসিমউদ্দিনের নকশিকাতার মাঠ, এইটার সাথে জীবনানন্দ দাশের রূপসী বাংলার পার্থক্য কি? আমি বলি পার্থক্য হলো মানুষের কলরব, মানুষের কোলাহল। জসিমউদ্দিনের মধ্যে আছে, নকশিকাতার মাঠে আছে মানুষের কোলাহল। মানুষ পাওয়া যায়, অবারিত মাঠ, এই এক গাঁও ওই এক গাঁও, মধ্যে ধুধু মাঠ, ধান কাউনের লিখন লিখি করছে নিতুই পাঠ। এই যে গ্রাম বাংলা, সেখানে মানুষের লাঠিয়ালগিরি করা, ভালোবাসার কথা বলা, প্রেমের কথা বলা, একটা নকশিকাথা, বাংলাদেশ কলরব করে ওঠে। এটা হলো আপনার মানুষের কোলাহল মাখা, মানুষের হাসি কান্নার, প্রতিদিনের অস্ত্রগুলো আনন্দের রেণু দিয়ে বোনানো। আর জীবন দাস হলো কেবলই নিসর্গ, ভাববাদিতা। এটার একটা অন্যরকম পৃথিবী, এটা একটা অবচেতনের জগৎ। আমি এই জগৎকে সম্মান করি, কিন্তু আমি মনে করি এইটা একটা বেসিক পার্থক্য। আমার কোলাহল নাই, আমার কর্মব্যস্ততা নাই, আমার জীবন ঘনিষ্ঠতা নাই, আমার সংগ্রাম নাই। আছে আমার অবগাহনের একটা বিশেষ ধরনের পৃথিবী। আমি ওটাকে ফেলে দেবো না কোনো দিন, কিন্তু আমি তো থাকবো রক্ষিকাতার মাঠে, কারণ এটা আমার দেশ। তিতুমির নিয়ে আসেন তো, তিতুমিরের সাথে এখন হাজি শরীয়তুল্লাহ যুক্ত হয়ে গেল। এই যে লাইনটা হলো, এইটা হলো আমাদের আপনার ফাউন্ডার্স অফ দ্য নেশন। এইটা হলো বাংলাদেশের এই পূর্ব বাংলার যে সয়েল। পশ্চিম বাংলাকে সাথে ধরলে এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসকে যুক্ত করতে হবে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে যুক্ত করতে হবে। আমি নয় পশ্চিম বাংলা ভারতের একটা রাজ্য, আমি এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, এটা তারা তাদের ব্যাপারটা দেখুক। কিন্তু আমার পূর্ব বাংলার এই মাটিতে এই তো আমরা, এই তো আমি। আর যদি আপনি মনে করেন যে মাস্টার দা সূর্য সেনকে আপনি এখানে আনবেন, আমি মনে করি আনা যেতে পারে। তার সংগ্রাম অবশ্যই ব্রিটিশ বিরোধী ছিল, সেইটা তিনি তার মতো করে তার দৃষ্টিভঙ্গি ত্যাগ করেছেন। সেইটা 16 আনা আপনার পক্ষে আসছে, নট দ্যাট, কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে তার অ্যাকশনটা তো সঠিক ছিল। তাহলে সূর্য সেনকে যুক্ত করেন, এই হলো আমার বাংলা। আর যদি মরমী বাংলার কথা বলেন, যে আমার মরমী বাংলাটা কিভাবে তৈরি হবে, আমি বলি যে মরমী বাংলা তৈরি হওয়ার জন্য আপনি চলে যান লালন শাহের কাছে, আপনি চলে যান পাগলা কানাইয়ের কাছে, আপনি চলে যান আব্বাস উদ্দিনের কাছে, আপনি চলে যান আপনার রাজামনের কাছে, আপনি চলে যান ময়মনসিংহের জালালের কাছে, আপনি চলে যান হাসন রাজার কাছে,
দেওয়ান একলিমুর রেজার কাছে, এরা বাংলার মরমী আত্মাটাকে তৈরি করছে। এবং এই মরমী আত্মার সাথে ধর্মীয় নেতৃত্ব যদি যুক্ত করেন, তাহলে তারা কারা? শাহজালাল, শাহ মখদুম রুফোস, খান জাহান আলী, শাহ সুলতান মাহিসুয়ার, ইয়ে শাহ আলী বাগদাদি, এর সাথে শ্রী চৈতন্যদেব, তার মাটিতে, তার জন্মতেই মাটিতে। তারপরে হরিচাঁদ ঠাকুর, অনুকূল ঠাকুর, তারা কি আপনার ভাই না? এবং এই যে সেন্ট জোসেফ, তারাও তো আছে। তারপরে আপনার অতীশ দীপঙ্কর, বিশুদ্ধানন্দ মহাতেরো, সবাইকে নিয়ে আপনার সোনার সংসার, সবুজ শ্যামল একটা পৃথিবী। কেন আপনি বাদ দিবেন কানহুপাকে? কেন বাদ দেবেন আপনি চণ্ডীদাসকে? কেন বাদ দেবেন শাহ আহমদ সগিরকে? কেন বাদ দেবেন আপনার ভারতচন্দ্রকে? কেন বাদ দেবেন আলাউলকে? কেন মাইকেলকে বাদ দিবেন কি জন্য? রবীন্দ্রনাথকে বাদ দেবেন কেন? নজরুলকে বাদ দেবেন কেন? জীবন দাসকে বাদ দেবেন কেন? জসিমউদ্দিনকে বাদ দেবেন কেন? ফররুখ আহমদকে বাদ দেবেন কেন? আল মাহমুদ শামসুর রহমানকে বাদ দেবেন কেন? সবাই নিয়েই তো আপনার পৃথিবীটা। আপনার দেশটা যেমন ডক্টর ইউনূসের, তেমনি তো হরিচাঁদ ঠাকুরেরও। আপনার দেশটা যেমন শাহজালালের, তেমনি শ্রী চৈতন্য দেবেরও তো। আমি মনে করি এইভাবে আমরা একটা চমৎকার প্রীতিপূর্ণ